স্বাস্থ্যের দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে সংসদের ভেতরে বাইরে সরব রাজনীতিকরা কেউ কেউ ধরা পড়লেও এগোয়নি তদন্ত কাজ। পাচারকারী কারা নাম জানেন না খোদ অর্থমন্ত্রী। দেশেই চীন ও রাশিয়ার কোভিড টিকা উৎপাদনের আলোচনা চলছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। সীমান্ত জেলাগুলোতে শনাক্তের হার 50%-এর ওপরে। জটিলতা কেটে যাওয়ায় দ্রুত এগুচ্ছে দেশের প্রথম ওড়াল সড়ক নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলবে আগামী মার্চেই। পুরো চালু হলে অর্ধেকে নামবে ঢাকার যানজট। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অর্থ পাচার ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে সরকারের ব্যাপক সমালোচনা করেছেন বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। জবাবে অর্থমন্ত্রী বলেন, আর্থিক দুর্নীতি কমাতে প্রণয়ন করা হবে নতুন আইন। করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মহামারীকে কেন্দ্র করে অর্থ লোপাট করাই ক্ষমতাসীনদের প্রধান লক্ষ্য। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এই শতাব্দীর যে কোভিড-19 মোকাবেলায় তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একটাই তো লক্ষ্য, খালি দুর্নীতি করবে, খালি চুরি করবে। স্বাস্থ্যমন্ত্রী তিনি উপস্থিত থেকে রিজেন্ট হাসপাতালের সাহেদের সঙ্গে চুক্তি করলেন, তো সাহেদকে জেলে নিলেন, মন্ত্রীকে নিলেন না কেন? বলতো মন্ত্রী চাকরিটা গেল না কেন? হি ইজ ইকুয়ালি রেসপন্সিবল। উনি এখন উপস্থিত ছিলেন, অ্যাবেটার হিসেবে তো তাকেই প্রথম ধরতে হবে আপনাকে। অর্থ পাচার প্রতিরোধের দায়িত্বে কাজ করে দুদক সহ সরকারের 27টি সংস্থা। বিদেশে অর্থ পাচারের মামলায় দুদক বলছে, অর্থ পাচার রোধে অন্য সংস্থার কাছ থেকে সহযোগিতা চেয়েও পাওয়া যায় না। এখন পর্যন্ত অর্থ পাচার রোধে দুদক, এনবিআর, সিআইডি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সরকারের দায়ভুক্ত সংস্থার সংখ্যা 27টি। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে একমাত্র দুদক ছাড়া আর কারো কোনো মোটা দাগে সফলতা নেই। প্রতিষ্ঠানটির এখতিয়ারের অর্থ পাচারে 2019-এ 11টি মামলা সাজা হলেও 2020-এ নতুন করে অর্থ পাচারের অভিযোগ ছিল 20টির বেশি। দুদকের দাবি, তাদের তদন্ত ঠিক পথে চললেও অন্য সংস্থার মাঝে নেই সমন্বয়। সোমবার দুদকের আইনজীবীদের সাথে কমিশনের বৈঠক শেষে দুদক সচিব জানান, দেশ থেকে অর্থ পাচার রোধে তদন্ত সংস্থার সংখ্যা বাড়ানো কোনো কাজেই আসছে না, হাত দিতে হবে মূলে। মানি লন্ডারিং এর মামলাগুলো 100% বিজয় হতে পারে। অনেকগুলো অর্গানাইজেশন দেখেন এর সাথে জড়িত। আমার এখানে একটা কমিটি করলে খুব যে ভালো কিছু ফলাফল পাবেন তা ক্রস কাটিং ইস্যু, অনেকগুলো অর্গানাইজেশন যুক্ত, বাংলাদেশ ব্যাংক যুক্ত, অনেকে যুক্ত, সবাই মিলে যদি একটা সেন্ট্রালি কিছু করে তাইলে হয়তো আর ফলাফলটা ভালো পাবে। দুদক আইনজীবী জানান, অর্থ পাচারে অনেক তথ্যই আদালতে দেওয়া হয়েছে, সেগুলো শুনানির অপেক্ষায় আছে। হাইকোর্টে একটা সুমোটো রুল আছে, পেন্ডিং আছে, সেখানে আমরা অনেকগুলো কমপ্লায়েন্স দিয়েছি। কোর্ট যখন নরমাল হবে তখন হয়তো আদালতের রায়টা হলে জানতে পারবে। পাচারকারীদের ব্যাপারে কোনো তথ্য আসে না, কিন্তু পাচার ব্যাপারে দুদক অত্যন্ত সিরিয়াস। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে, বাণিজ্যে কারসাজির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় $6 বিলিয়ন বিদেশে পাচার হয় 2015 সালে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকার সংকট মেটাতে এবার দেশেই চীন ও রাশিয়ার কোভিড টিকা উৎপাদনের আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুই দেশই এ বিষয়ে আগ্রহী বলেও জানান তিনি। এদিকে দেশে করোনায় একদিনে আরও 30 জন মারা গেছেন। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1970 জন। কোভিশিল্ডের টিকা নিয়ে নানা ধোঁয়াশার মধ্যে দেশের টিকা কার্যক্রমে আসা জায়গায় গত 12 মে চীনের সিনোফার্ম থেকে পাওয়া উপহারের 5 লাখ ডোজ টিকা। সব ঠিকঠাক থাকলে 13 জুন উপহার হিসেবে আসবে আরও 6 লাখ টিকা। চুক্তির অপেক্ষায় চীনা এই কোম্পানি থেকে 3 মাসে 1.5 কোটি টিকা কেনার। এর মধ্যে রোববার দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পায় চীনের আরেক কোম্পানি সিনোভ্যাকের টিকা। এর পরদিনই রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, সিনোফার্ম থেকে টিকা কেনার পাশাপাশি আলোচনা চলছে দেশে সিনোভ্যাকের টিকা উৎপাদনের। সিনোভ্যাকও ইন্টারেস্ট শো করেছে যে তারাও ভ্যাকসিন বাংলাদেশে দিতে চায় এবং বাংলাদেশে তারা জয়েন্ট কোলাবোরেশনে তৈরিও করতে চায়। আলোচনা এগুচ্ছে, তারা যদি ভালো করে আমাদের এখানে দিতে পারে এবং তৈরি করতে যদি তারা পারে এখানে আমাদের বিভিন্ন দেশীয় কোম্পানির সাথে, তাহলে পরে আমরা সেই সুযোগ তাদেরকে করে দিব। পাশাপাশি রুশ টিকা স্পুটনিক ভি বাংলাদেশে উৎপাদনে মস্কোর আগ্রহের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, চূড়ান্ত পর্যায়ে রয়েছে রুশ টিকা কেনার চুক্তি। রাশিয়াও ইতিবাচকভাবে আমাদের এই ভ্যাকসিনের বিষয়ে তারা গ্রহণ করেছে এবং তারা ভ্যাকসিন আমাদের দেশে তৈরিও করতে চায় এবং আমাদেরকে তারা দিবেও।
এখন সময়টা বলতে পারি না, যত তাড়াতাড়ি সম্ভব তারা দিবে। এছাড়া ফাইজারের টিকার ক্ষেত্রে বিশেষ কাউকে অগ্রাধিকার দেওয়া হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে 4 কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে সেখানে নিবন্ধন তালিকায় আগে থাকা ব্যক্তিরা পাবেন এ টিকা। এদিকে ক্রমেই অবনতি হচ্ছে দেশের কোভিড পরিস্থিতি। সবশেষ একদিনে শনাক্তের হার আবারও 11% ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় মারা গেছেন আরও 30 জন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশে কোভিড-19 মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। সোমবার রাতে বাংলাদেশে মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রে 2020 সালের মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে কোভিড-19 মোকাবিলায় $84 বিলিয়ন বেশি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে, যার মধ্যে এ দফায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ও রোগীদের শরীরের অক্সিজেন মাত্রা নিরূপণের যন্ত্র অক্সিমিটার রয়েছে। মার্কিন সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর মাধ্যমে এ সহায়তা পাঠায়। এছাড়াও এই মাসে USAID আরও 2 বার বিমানযোগে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল। এদিকে দফায় দফায় লকডাউন বিধি নিষেধেও ঠেকানো যাচ্ছে না সীমান্তবর্তী বেশিরভাগ জেলার করোনা সংক্রমণ। সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে আরও 7 জন মারা গেছেন। জেলায় শনাক্তের হার 30%। এছাড়া বাগেরহাটে 55 ও সাতক্ষীরায় শনাক্তের হার 53%। এই অবস্থায় হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে শয্যা সংকট। গত 24 ঘন্টায় রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন। এর মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের 3 জন, রাজশাহী, পাবনা, নাটোর ও নওগাঁর 1 জন করে। মেডিকেলে 448 জনের নমুনা পরীক্ষায় 197 জন করোনা শনাক্ত হয়েছেন। রোগীর অনেক চাপ, এইভাবে চলাফেরা করলে আস্তে আস্তে বাড়তে থাকবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, অন্য যে বর্তমান যে সীমান্তবর্তী জেলাগুলো আছে, এগুলো কিন্তু রেট অফ ইনফেকশন ভেরি হাই। শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা দরকার। নওগাঁয় গত 24 ঘন্টায় করোনা সংক্রমণের হার বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সীমান্তবর্তী উপজেলা নিয়ামতপুর, সাপাহার ও পত্নীতলায়। পরিস্থিতি সামাল দিতে সোমবার থেকে জেলার হাসপাতালে করোনা রোগীদের জন্য নতুন ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। হাসপাতালের দোতলায় একটা অংশ আমরা ওয়ার্ড অন্যত্র শিফট করেছি। আরো কিছু নতুন বেড স্থাপন করতে পারবো কোভিড রোগীর জন্য। সীমান্তের আরেক জেলা সাতক্ষীরায় একদিনেই করোনা সংক্রমণের হার 47% থেকে বেড়ে 53% ঠেকেছে। উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। জীবিকার সন্ধানে অনেক ক্ষেত্রে লকডাউন মানতে পারছে না। লকডাউনকে কার্যকর করার জন্য আরো কিছু সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল। নাটোরে গত 24 ঘন্টায় আক্রান্তের হার 49%। শহরে আক্রান্তের হার বেশি হয় সোমবার থেকে বিনামূল্যে পরীক্ষার জন্য বিশেষ বুথ চালু করেছে জেলা প্রশাসন। আমরা 1000 লোককে প্রতিদিন টেস্ট করব এবং আমরা প্রকৃত চিত্র বোঝার জন্য আমরা এটা শুরু করেছি। দিনাজপুরে গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর 14টি বেডের একটিও খালি নেই। মানুষ যদি মাস্ক না পরে তাহলে এই সংক্রমণের হার আরো বৃদ্ধি পাবে। আমাদের সচেতন হওয়াটাই আমাদের লক্ষ্য। এদিকে সপ্তাহ জুড়ে ঠাকুরগাঁয়ে বেড়েই চলেছে করোনা রোগী। জেলায় একদিনে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় যশোরে 161 জন, মংলায় 20 জন, চুয়াডাঙ্গায় 8 জন করোনা আক্রান্ত হয়েছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। জমি অধিগ্রহণ ও বিনিয়োগ জটিলতা কেটে যাওয়ায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এরই মধ্যে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় 2400 পিলার। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের শুরুতেই খুলে দেয়া হবে উড়াল সড়কের প্রথম অংশ, আর 2023-এর জুনে পুরো সড়ক চালু হবে এবং এই সড়ক চালু হলে ঢাকার যানজট অর্ধেকে নেমে আসবে বলে প্রত্যাশা করেন। মাহমুদ রাকিব জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন শাহিন রহমান। জমির তলদেশে মাটি তুলে পিলার নয়, যেন বসানো হচ্ছে রাজধানীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। যে স্বপ্ন বাস্তবায়নে দূর হবে যানজট, দূর হবে সড়কের ভোগান্তি। রোদ বর্ষা উপেক্ষা করে শ্রমিকদের চেষ্টায় ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে সারি সারি স্বপ্নের পিলারও। পাখির চোখে দেখলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সেতুর অগ্রগতির দৃশ্য আরও স্পষ্ট বোঝা যায়। প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে বনানী, তেজগাঁও হয়ে শেষ হবে চিটাগাং রোডে গিয়ে। রেললাইনকে কেন্দ্র করে এই উড়াল সড়ক নির্মাণ হচ্ছে 3টি ধাপে, যেখানে এই উড়াল সড়কে ওঠানামার জন্য 31টি র্যাম্প থাকবে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশে কাজ শেষ হয়েছে প্রায় 63%। দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত অংশে কাজ শেষ হয়েছে 17%, আর বাকি অংশের কাজ এখনো শুরু হয়নি। আগামী বছরের মার্চ এপ্রিলের দিকে তেজগাঁ রেল স্টেশন পর্যন্ত
ট্রাফিক চলাচলের জন্য চিন্তাভাবনা আমরা করছি। আমাদের যে ট্রাফিক স্টাডি আছে তাতে 50% ট্রাফিক যদি উপর দিয়ে যায় তাহলে নিচে 50% জায়গা অবশ্যই ফাঁকা হবে, সেই ক্ষেত্রে ট্রাফিক জ্যাম অনেকটাই লাঘব হবে। প্রকল্প পরিচালক জানান 2013 সালে কাজ শুরু হলেও বিনিয়োগকারী ও জমি অধিগ্রহণ জটিলতা থাকায় কাজে ধীর গতি ছিল, তবে গত এপ্রিলে সব জটিলতা কেটে গেছে। বর্তমানে বিনিয়োগকারী প্রতিষ্ঠান চায়না আইসিবিসি ব্যাংক এবং এক্সিম ব্যাংকের সাথে তারা ঋণ চুক্তি স্বাক্ষর করছে এবং ঈদের মধ্যে তারা সে ব্যাংক থেকে তাদের লোন পাওয়া শুরু করেছে। আমাদের যে কনসেশন পিরিয়ড সেটা হচ্ছে 25 বছর, সেই অনুযায়ী তারা টোল নেবে এবং 25 বছর পরে এটা বাংলাদেশ সরকারের কাছে তারা হস্তান্তর করবে। পিপিপি প্রকল্পের আওতায় করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে মোট খরচ হবে 8,940 কোটি টাকা, যার 27% বহন করবে বাংলাদেশ আর বাকি 73% বিনিয়োগ করবে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি। রাজধানী ঢাকার যানজট নিরসনের সবচেয়ে কার্যকরী পদক্ষেপ বলা হচ্ছে এই ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে। যদিও কাজ শুরু হওয়ার পর গত 8 বছরে এর মাত্র 25% অগ্রগতি হয়, এ নিয়ে কিছুটা হলেও আশাহত এই নগরবাসী। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু এই প্রকল্পের সমস্ত জমি অধিগ্রহণ ও অর্থ ছাড় হয়ে গিয়েছে, তাই আগামী বছরের শুরুতেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল পেতে শুরু করবে এই নগরবাসী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় খুশি জার্মানিতে বসবাসরত প্রবাসীরা। তবে ইতোমধ্যে ব্রিটেনে ভয়াবহ আকার ধারণ করা করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট জার্মানিতে ছড়িয়ে যাওয়ার শঙ্কায় এখনও অনেকে। তবুও স্বাভাবিক জীবনে ফিরতে ব্যস্ত জার্মানির প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউরোপের দেশগুলোতে চলছে পরিকল্পিত টিকা প্রদান কার্যক্রম। একই সাথে মহামারী ঠেকাতে প্রায় 27 দেশের সরকার ও সাধারণ নাগরিকদের মধ্যে দারুণ সমন্বয় ও বোঝাপড়ায় এখন মহামারী করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। জার্মানির মতো প্রতিবেশী রাষ্ট্র ফ্রান্স ও স্পেন করোনার বিধি নিয়মে আনছে শিথিলতা, সহজ হচ্ছে স্থানীয় সহ প্রবাসীদের জীবন ও জীবিকা। তবুও স্বাভাবিক জীবনে ফেরাটা যে খুব সহজ হবে না, তাই জানান দিচ্ছে সাম্প্রতিক সময়ে ব্রিটেনেও তাণ্ডব চালানো করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটি অসাবধানতার কারণে পর্যটকদের মাধ্যমেই অন্যান্য দেশের মতো জার্মানিতেও ব্যাপক আকারে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা সংক্রমণ বিশেষজ্ঞদের। নতুন এই ভেরিয়েশনে জার্মানির প্রবাসী বাংলাদেশিদের মনেও উদ্বেগ কাজ করছে। সবার ভিতরে একটা শঙ্কা হয়ে গেছে, সেটা হলো ডেল্টা ভাইরাস। আমরা সবাই যখন বাইরে যাই বা মার্কেটে যাই এখনো মাস্ক পরে যেতে হয়। এদিকে শিথিলতার অংশ হিসেবে আগামী শুক্রবার থেকে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলে কমপক্ষে 14,000 দর্শক মাঠে বসে খেলা উপভোগ করার উয়েফার সিদ্ধান্তের খবরে খুশি স্থানীয় সহ প্রবাসীরা। ইতিমধ্যে অনেক প্রবাসীরাই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে নিজেদের মধ্যেও আয়োজন করছে খেলাধুলার প্রতিযোগিতামূলক আসর। আমরা আস্তে আস্তে এখানে এখন আরো অন্যান্য অ্যাক্টিভিটিস করার চেষ্টা করবো, যেগুলো আউটিং বা যেগুলো সরকার আমাদের অ্যালাউ করে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে ব্রাদারহুডটা, সবাই বেশ মজা করে খেলছি, সাথে একটা হেলদি কম্পিটিশন। অনেকদিন পর মাঠে ফেরা এভাবে ক্রিকেট খেলা, এটা আসলে খুবই চার্মিং। ডেল্টা ভ্যারিয়েশন সাধারণ কোভিডের চাইতে 40% দ্রুত ছড়ায়, আর তাই করোনার নতুন এই ভ্যারিয়েশন নিয়ে বেশ সতর্ক অবস্থানে জার্মানিরাও। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কাতারে প্রতিদিনই কমছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তের হার কমে আসায় আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটির জনজীবন। এরই মধ্যে প্রথম ধাপের বিধি নিষেধ প্রত্যাহার করা হয়েছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বাভাবিক অবস্থায় ফিরছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটিতে গণহারে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। কাতারে এরই মধ্যে প্রায় 27 লাখ ডোজ করোনার ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এদিকে করোনার আক্রান্তের সংখ্যা কমে আসায় কাজকর্ম নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন প্রবাসী বাংলাদেশিরা। চতুর্থ ধাপে বিধিনিষেধ প্রত্যাহার হয়ে গেলে আগের মতো সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে মনে করেন তারা। দিন দিন কাতারের করোনা পরিস্থিতি অনেক স্বাভাবিক থেকে স্বাভাবিক হতেছে। অচিরে প্রথম ধাপ তো প্রত্যাহার করা হয়েছে, অচিরে আমরা চাইতেছি দ্বিতীয় ধাপ প্রত্যাহার করে। রেস্ট্রিকশন মোটামুটি সব উঠে দিয়েছে। এখন আমরা ইজিলি আপনার বারবার সব পার্ক, তারপর বাস
মেট্রো ট্রেন সবকিছু আমরা ইউজ করতে পারতেছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কাতারে করোনায় প্রতিদিন গড় আক্রান্তের হার 200 জনের নিচে নেমে এসেছে। রোববার দেশটিতে করোনার আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 172 জন। দেশটিতে এ পর্যন্ত 50 জন বাংলাদেশি সহ মারা গেছেন 569 জন। সময় সংবাদ, কাতার। কবি, নাট্যকার ছাড়াও দুবার ছিলেন আইরিশ সেনেটর। যেখানেই হাত দিয়েছেন পেয়েছেন সফলতার ছোঁয়া। বলছি সাহিত্যের নোবেল বিজয়ী কবি উইলিয়াম বাটলার ইয়ার্সের কথা। আয়ারল্যান্ড থেকে কবি ইয়ার্সের বেড়ে ওঠা, লেখালেখি, জন্ম, মৃত্যু নিয়ে অজানা অনেক কথা জানাচ্ছেন সহকর্মী সৈয়দ জুয়েল। কবি উইলিয়াম বাটলার ইয়ার্স, বিশ্ব তাকে চিনে কবি ইয়ার্স নামে। 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করলেও তার জীবনের অধিকাংশ সময় কেটেছে কাউন্টি স্লাইগোতে। পাহাড়গেরা শহরের প্রতি তার ছিল নারীর টান। তার লেখালেখির বড় একটি সময় তিনি এখানেই কাটিয়েছেন। মূল শহরে ঢুকতেই কবি ইয়ার্সের মুরাল যেন স্বাগত জানাচ্ছে আগতদের। তিনি যে বাড়িটিতে থাকতেন তার সাথেই রয়েছে তার প্রিয় বন্ধু আরেক নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুরাল। কবি ইয়ার্সের বসতবাড়ির সাথে রবীন্দ্রনাথের এই মুরাল দেখে সাহিত্যপ্রেমীরা একটু হলেও থমকে যাবেন দুই নোবেল বিজয়ীর আত্মার স্পর্শে। অনেক কবিপ্রেমীরা তাকে সম্মান জানাতে পুরো বাড়ি জুড়ে অঙ্কন করে রেখেছে কবি ইয়ার্সের ছবি। 1939 সালে ফ্রান্সে মারা যাওয়ার আগে কবি ইয়ার্স তার সহধর্মিণী জর্জ ইয়ার্সকে তার মৃতদেহ আয়ারল্যান্ডের স্লাইগোর ড্রামক্লিফে নিয়ে সমাহিত করার কথা বলে যান। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে মৃতদেহ নিয়ে আসতে অনেক দেরি হয়। সব আইনি জটিলতা ও প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে আইরিশ নৌবাহিনীর সহায়তায় 1948 সালে কবি ইয়ার্সকে সমাহিত করা হয় ড্রামক্লিফের এই গির্জার পাশেই। কবির লেখায় উদ্বুদ্ধ হয়ে এখনো অনেক ভক্ত সময় পেলে ছুটে আসেন সমাধিস্থলে। কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, কেউ বা ছবি তুলতেও থাকেন ব্যস্ত। The best poet in the world, it's a privilege to see where he has been buried here in Sligo. আমরা অনেক প্রাউড ফিল করতেছি সেটা আমরা ইয়েটসের এখানে আসি। এই জন্য একটা ইন দ্য ওয়ার্ল্ড ইজ একটা বড় একটা পোয়েট। আর আমরা স্কুলে অনেক ওর লেখাপড়া করতেছি। আর আজকে অনেক ভালো লাগতেছে এখানে আসতে। গির্জার সমাধিস্থলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তারাও জানালেন নানা কথা। He is the reason a lot of people come to visit this site every single year to see his grave, to see the church where his great-grandfather was the rector between 1811 and 1846. কবি ইয়ার্সের বিখ্যাত লেখার মাঝে ইস্টার সানডে, দ্য টাওয়ার, এস্টিয়ার অ্যান্ড আদার পোয়েমস অন্যতম। প্রেমের কবি, ভালোবাসার কবি কবি ইয়ার্স। কবি ইয়ার্স প্রেম ও ভালোবাসা নিয়ে যেভাবে লিখেছেন সেভাবে পৃথিবীর খুব কম কবি লিখেছেন। কবি ইয়ার্সের লেখাপড়ে এখনও তার অনেক পাঠক পাঠিকারা ভিড়জমান তার সমাধিস্থলে, শ্রদ্ধা জানান ফুল দিয়ে। আয়ারল্যান্ডের স্লাইগোর কবি ইয়ার্সের সমাধিস্থল থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। নাটোরের বৃহত্তম আম বাজারে প্রতি বছর আমের মৌসুমে প্রায় 200 কোটি টাকার আম কেনা বেচা হলেও করোনার ঊর্ধ্বগতির কারণে এবার এই বাজারে নেই ক্রেতা। বাইরের জেলাগুলোতে আম সরবরাহ না হওয়ায় ক্ষতির মুখে বাগান মালিকরা। তবে স্বাস্থ্যবিধি মেনে আম পরিবহনের ব্যবস্থা করেছেন নাটোরের পুলিশ সুপার। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে। নাটোর জেলায় উৎপাদিত 13 জাতের আমের মধ্যে গত 20 মে থেকে মিষ্টি জাতের আম বাজারজাত হচ্ছে। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া ও লক্ষণভোগ সহ বিভিন্ন জাতের আম গাছ থেকে নামানো শুরু হয়েছে। জেলার বৃহত্তম আমবাজার বড়াইগ্রাম উপজেলার আহমদপুরের আড়তগুলোতে বাগান মালিকরা আম আনলেও ক্রেতা নেই। করোনা সংক্রমণ বাড়ায় অন্য জেলার ক্রেতা শূন্য বাজার ও আড়তগুলো। বাগান মালিকরা জানান, গত বছরের চেয়ে এবার প্রতিমন আম 400 থেকে 500 টাকা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। লকনাম 500 থেকে 550 টাকা, হিমসাগর আম 1200 থেকে 1600 টাকা। যে আম গেল বছর 2000 টাকা বেচছি, ওই আম এখন এবার 600 টাকা মন। যে যত্নগুলি করেছি বাগানে আমরা ওষুধপাতি দেয়া, আসলে এই আমটা আমরা বাজারে তুলি, আমরা বিক্রি করতে পারতেছি না। খুবই খারাপ অবস্থান, আমের কোনো বাজারে নাই। পাটিপত্র যদি বাইরে থেকে আসে তাহলে আশা করা যায় যে আমের দামটা ভালো হবে। আম বাজারজাতের জন্য বাগান মালিক ও আড়তদারদের সাথে মত বিনিময় করেন পুলিশ সুপার। স্বাস্থ্যবিধি মেনে বাইরের জেলার ব্যবসায়ীদের এখানে অবস্থান ও নিরাপদে আম সরবরাহের ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি যেন এবারের আম উৎপাদন, বিপণন এবং সকল ক্ষেত্রে সফলতার সাথে এই মৌসুম শেষ হয়। আহমদপুর বাজার থেকে প্রতি মৌসুমে 30 থেকে 35,000 মেট্রিক টন আম বিক্রি হয়। জেলায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা 80,000 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। দেশের রফতানি আয়ের অন্যতম খাত চিংড়ি শিল্প। বিপুল সম্ভাবনাময় এ খাত ধীরে ধীরে
সংকুচিত হয়ে যাচ্ছে শুধুমাত্র সঠিক নজরদারির অভাবে। বাজেটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্প নিয়ে নতুন করে কোনো পরিকল্পনা রাখা হয়নি, আর এতে হতাশ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। 1.5 কোটিরও বেশি শ্রমবাজার রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্পে। প্রান্তিক চাষি, মধ্যস্বত্বভোগী এবং রপ্তানিকারক সব মিলিয়ে দিন দিন চিংড়ি শিল্পের কদর বাড়ছে দেশে এবং বিদেশে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং পরিকল্পনার অভাবে বিশ্ববাজারে বাংলাদেশি চিংড়ির কদর থাকলেও সঠিকভাবে তা বিকশিত হতে পারছে না। ঘোষিত বাজেটে চিংড়ি শিল্পকে ঢেলে সাজানোর জন্য নেই কোনো প্রস্তাবনা বা পরিকল্পনার কথা। এতে হতাশ এ শিল্পের সাথে জড়িত প্রান্তিক চাষি থেকে শুরু করে রপ্তানিকারকরা পর্যন্ত। আমাদের র মেটেরিয়ালসের অভাবে আমরা দীর্ঘদিন যাবৎ লস করতেছি। গভর্নমেন্টের কাছে বারবার এই বিষয়ে আমরা আবেদন করতেছি। কারোরই এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ আছে বলে আমার মনে হয় না। হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির নেতাদের দাবি, বাজেটে প্রান্তিক পর্যায়ের চাষিদের জন্য সুস্পষ্ট ঘোষণা থাকা প্রয়োজন ছিল। বিদেশে চিংড়ির দর পতনের কারণে আমাদের অনেক চিংড়ি চাষি ইতিমধ্যে তাদের লোকসান খেতে খেতে তারা বন্ধ করে তাদের ব্যবসাকে অন্য ব্যবসায় রূপান্তরিত করছে। অন্যদিকে চিংড়ি শিল্পে নতুন করে বাজেটে প্রণোদনা ঘোষণার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ব্যাংক ঋণ মওকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়িক নেতারা। আমাদের এই ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের তালিকা প্রণয়ন করে তাদেরকে সুস্পষ্টভাবে তাদেরকে ভর্তুকি দেওয়া উচিত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 2013-14 অর্থ বছরে বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি হয়েছিল 63,000 মেট্রিক টন। উৎপাদন কম হওয়ার কারণে 2019-20 অর্থ বছরে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 32,800 মেট্রিক টনে, যার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাস্থ্যের দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে সংসদের ভেতরে বাইরে সরব রাজনীতিকরা। কেউ কেউ ধরা পড়লেও এগোয়নি তদন্ত কাজ। পাচারকারী কারা, নাম জানেন না খোদ অর্থমন্ত্রী। দেশেই চীন ও রাশিয়ার কোভিড টিকা উৎপাদনের আলোচনা চলছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। সীমান্ত জেলাগুলোতে শনাক্তের হার 50% ওপরে। এবং জটিলতা কেটে যাওয়ায় দ্রুত এগুচ্ছে দেশের প্রথম ওড়াল সড়ক নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলবে আগামী মার্চেই। পুরো চালু হলে অর্ধেকে নামবে ঢাকার যানজট। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।